একটা বিশাল বড়সড় মন্দির আমরা দেখতে চলেছি। তখন উনি স্বয়ং ঝাঁপ দিয়েছিলেন আগুনে। এই যে স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু ঘুরছে ফিরছে আর শুধু এদের সঙ্গে দেখা হচ্ছে। তো জীবন্ত অবস্থায় যে কোনোদিন জমালয়ে ঢুকতে পারবো সেটা ভাবিনি। ভূতের বাবার জন্মদিন পালন। এখানে আরো দুটো কাপল বানানো হয়েছে, এরা সেলফি তুলছে। ওইখানে আরেকজনকে প্রপোজ করছে। প্রচুর বড় মেলা বসেছে, প্রচুর রাইড এসছে দেখতে পাচ্ছ। 50-60টা ফুচকার দোকানই বসেছে এখানটায়। কথায় আছে যে গেও যোগী ভিক পায় না, তো সেরকম একটা অবস্থা হয়েছে যে বাইরে সব জায়গায় ঠাকুর দেখিয়ে বেড়াচ্ছি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমাদের এই করিমপুরে যে এত বড় একটা রাসমেলা হচ্ছে সেটার ভিডিও করা হয়নি। আজকে এই রাসমেলা প্রায় 15 দিন হয়ে গেল। তো বিশাল বড় একটা মেলা বসেছে এখানটায় দেখতে পাচ্ছ। প্রচুর দোকানপাট আছে, এইদিকে নাগরদোলা আছে, বিভিন্ন রাইডস আছে, আর তার সঙ্গে রয়েছে রাসের দেবদেবতার নানান মূর্তি। আর তার সঙ্গে এবার রাসে বিশেষ থিম হয়েছে যে জমালয়। তো সেইগুলো সবটা ঘুরে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি এখন দাঁড়িয়ে আছি করিমপুর মানিকতলার শ্মশানের সামনে, যেখানে এই রাস উৎসবটা অনুষ্ঠিত হয়। তো আজকে এই রাস উৎসবের 15তম দিন। তো এই রাস উৎসব উপলক্ষে এবার এই মন্দিরটা বিশাল বড় করে তৈরি করা হয়েছে। তারই গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি এখন। তো দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা। তো মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বাবা লোকনাথের একটা মন্দির দেখতে পাচ্ছ, এখানে বাবা লোকনাথ বিরাজমান। আর তারই উল্টো দিকে রয়েছে আরেকটা মন্দির, মা মনসা বিরাজমান। এই মন্দিরে দেখতে পাচ্ছ মা মনসা সুন্দর এই প্রতিমাটি। মন্দিরের এই নিচের চত্বরটা কিন্তু যথেষ্ট বড়, এখানে হরিসভা হয়, আরো অনেক কিছু হয়। তো সেই জন্য এই নিচটা ফাঁকাই রাখা হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় বড় কড়াই রাখা আছে, নৌকা রাখা আছে, এইদিকে সব খড়ি রাখা আছে। তো এখানে রাসসহ কিন্তু আরও অনেক কিছু হয়, হরিসভা হয়, কীর্তন হয়। তো সেইখানে এই বিশাল বড় বড় কড়াইগুলোতে প্রচুর দর্শনার্থী বা প্রচুর ভক্তকে ভোগ প্রদান করা হয়, সেই জন্য এইগুলো রাখা আছে এখানটায়। তো চলো এবার মন্দিরের অপর প্রান্তে দেখাই, সেখানেও একটা ছোট মন্দির রয়েছে। তো সেইটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। মন্দিরের পিছনে দেখতে পাচ্ছি এখানে আরেকটা ছোট মন্দির করা হয়েছে। এই মন্দিরটা বেশ সুন্দর, আর তার মধ্যেই রাখা আছে রাস বলতে আমরা যেটা বুঝি যে রাধাকৃষ্ণের লীলা। তো সেই লীলাটা এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে, বা প্রতি বছরই এইভাবে ফুটিয়ে তোলা হয় এখানটায়। তো দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণের প্রচুর মূর্তি রয়েছে, আর তার উপরে রয়েছে এই সুন্দর ঝাড়বাতিটা। আর চারি সাইডে কিন্তু অনেক এরকম ছবি সুন্দরভাবে আঁকা রয়েছে, আর সেই ছবিগুলো দিয়ে এই মন্দিরের ছাদটা ডেকোরেট করা হয়েছে। রাস বলতেই আমরা যেটা বুঝি রাধাকৃষ্ণের লীলা। তো সেই রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা এখানটায় ফুটিয়ে তোলা হয়। আর এই যে স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু ঘোরে, দেখতেই পাচ্ছ। সবাই এটা ঘুরিয়ে ঘুরিয়ে রাধাকৃষ্ণের বিভিন্ন রূপ দর্শন করে আর তার সঙ্গে আশীর্বাদ গ্রহণ করে। তো দেখতে পেলে এখানে শ্রীকৃষ্ণের আর রাধা মায়ের এই রাসলীলাটা কত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে এখানে মন্দিরের উপরে ওঠার সিঁড়িটা রয়েছে। এখানে আরও অনেক কটা সিঁড়ি রয়েছে, এই একটা সিঁড়ি রয়েছে, বাইরের ওই দিকটায় মানে একদম রাস্তার দিকে আরেকটা সিঁড়ি রয়েছে। তো চলো এই সিঁড়ি দিয়ে এখন উঠি। আর এই মন্দিরের ভিতরটা আমিও এখনো দেখিনি, নতুন তৈরি হয়েছে। শুনেছি যে মন্দিরের ভিতরে নাকি অনেক কিছু হয়েছে, প্রচুর দেবদেবী আছে। তো চলো উপরটা উঠি। এখনো উঠছি মন্দিরের সিঁড়ি দিয়ে, দেখতে পাচ্ছ ভিতরটা দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলে এসেছি মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় একটা মন্দির, প্রচুর দেবদেবী রয়েছে। তো সেগুলো তোমাদেরকে একে একে ঘুরে ঘুরে দেখাবো। আমি ভুল উঠে গিয়েছিলাম, আমি এক্সিট গেট দিয়ে উঠে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। তো সেটা তোমাদেরকে দেখানোর জন্য আবার এন্ট্রি গেট দিয়ে নেমে আসছি, আর তোমাদেরকে দেখাবো যে এন্ট্রি গেটটা কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ কত সুন্দর এই এন্ট্রি গেটটা।
ঢোকার মুখে দেখছি মন্দিরের পাহারারত অবস্থায় দুটো প্রহরীর মূর্তি করা হয়েছে। প্রহরীর মাথার উপরে রয়েছে মা শীতলার এই সুন্দর মূর্তিটা। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে এখানে দেখতে পাচ্ছি দুটো সিংহ রয়েছে, আর তার উপরে রয়েছে মা জগদ্ধাত্রী এই বিশেষ রূপটা। এটা জগদ্ধাত্রী ঠাকুর কিনা জানি না, কারণ তলায় আবার শিব ঠাকুরও রয়েছে। মন্দিরে ঢুকতে দেখতে পাচ্ছ কাঠের খুব সুন্দর একটা দরজা করা হয়েছে, আর তার মধ্যে রাধাকৃষ্ণ সুন্দর একটা ছবি বানানো রয়েছে। তো ঢুকছি মন্দিরের ভিতর দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে এই মন্দিরটা। মন্দিরের একদম কোণার থেকে পুরো মন্দিরটা একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ এখন। এই মন্দিরে প্রচুর দেবদেবীর মূর্তি বানানো রয়েছে দেওয়ালের সঙ্গে। মন্দিরের এই দেওয়াল থেকে শুরু করে এই ছাদটা সবটাই খুব সুন্দরভাবে বানানো রয়েছে। তো চলো একে একে সবটা তোমাদেরকে দেখাতে শুরু করি। ঢুকেই বাদিকে একটা মা কালীর মন্দির রয়েছে, আর তার দুই পাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদার এই মূর্তিটা। আর মা কালী যেহেতু জবা ফুল খুব পছন্দের, তাই জবা ফুল দিয়ে এই মন্দিরের চারপাশটা ডিজাইন করা হয়েছে। আর সোজাও দেখতে পাচ্ছি যে জবা ফুলের সামনে মা কালীর এই সুন্দর মূর্তিটা বিরাজমান। পাশের দেওয়ালেও দেখছি মা কালীর এই মূর্তিটা বানানো রয়েছে, আর এখানে একটা বলি দেওয়া হচ্ছে সেরকম একটা মূর্তি বানানো রয়েছে। তো বলির হাড়ি কাঠেও কিন্তু মা কালীরই মুখ দেখতে পাচ্ছি এখানটায়। আর উল্টো দিকের দেওয়ালে রয়েছে রাধাকৃষ্ণের এই সুন্দর মূর্তিটা, আর তার পাশে রয়েছে আরেকটা দেবীর মূর্তি। এই দেবীর নাম জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। তার পাশে দেখছি রাধাকৃষ্ণের আরেকটা মূর্তি রয়েছে এখানটায়, আর তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের আরেকটা মূর্তি। তার ডান দিকে এখানে সুন্দর একটা ময়ূর বানানো রয়েছে, অপর দিকেও সেম আরেকটা সুন্দর ময়ূর বানানো রয়েছে। আর দুপাশে ময়ূর দিয়ে মাঝখান দিয়ে সুন্দর সিঁড়ি, আর তার মাঝে রয়েছে রাধাকৃষ্ণের এই সুন্দর মূর্তিটা। উপরে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি, আর তার নিচেই রয়েছে শ্রীকৃষ্ণের আরেকটা ছবি, আর তার পাশে রয়েছে সখীদের বিভিন্ন ছবি। তার পাশে দেখছি রাধাকৃষ্ণের আরেকটা মূর্তি আছে। এখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর রাধা বিভোর হয়ে সেটা শুনছে, সেটাই তুলে ধরা হয়েছে। আর তারও পাশে রয়েছে রাধাকৃষ্ণের আরেকটা খুব সুন্দর মূর্তি। গৌরাঙ্গ এখানে কৃষ্ণ ভজন করছে, সেই একটা সুন্দর মূর্তি তুলে ধরা হয়েছে। দেখে বুঝতে পারছি মন্দিরের এই অংশটা করা হয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেরকম ওই পাশটা করা হয়েছিল মা কালীর মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির। তো এখানে আরও অনেক মন্দির আছে, আরেকটা মন্দির আছে। তো চলো এবার ওই মন্দিরটা দেখি। মন্দিরের এই অংশটায় আছে শিব মন্দির, দেখতে পাচ্ছ কত সুন্দর। মন্দিরের এই পাশটায় আছে খুব সুন্দর একটা শিবলিঙ্গ, আর তার দেওয়ালগুলো ডেকোরেট করা হয়েছে ধুতরা ফুলের মতন ডিজাইন করে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর তার মাঝে রয়েছে এই খুব সুন্দর শিবলিঙ্গটি। তার পাশে রয়েছে মহাদেবের এই সুন্দর মন্দিরটা। আর মহাদেবের বা শিবের যেহেতু বাহন নন্দী মহারাজ, তো এখানে দেখতে পাচ্ছি দুটো নন্দী মহারাজের মূর্তি বানানোর আছে, আর তার মাঝেই রয়েছে মহাদেব ধ্যানরত অবস্থায়। মা কালী, রাধাকৃষ্ণ আর শিবের মন্দির ছাড়াও মন্দিরের এই বাঁ পাশটার দেওয়ালে অনেক পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। তো একে একে এবার সেগুলো তোমাদেরকে দেখাই। একদম প্রথমে রয়েছে মহাদেব আর নন্দী ফিরিঙ্গি, তার পাশে রয়েছে শিব পার্বতীর এই সুন্দর মূর্তিটা। এখানে শিব পার্বতীর বিয়ের একটা সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে। এখানে আরেকটা মূর্তি করা হয়েছে, এটা আমি দূর থেকে দেখে ভেবেছিলাম যে সীতা হবে হয়তো, তো এটা সীতা না, কিন্তু বুঝতে পারছি না এই মূর্তিটা কার। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। আর তার পাশেই দেখছি 51 পীঠের কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। পাশেই দেখছি শিব পার্বতীর বিবাহের একটা সুন্দর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে।
আর তার পাশেই শিব পার্বতীকে নিয়ে কৈলাসে বিরাজমান, পাশে রয়েছে নন্দী ফিরিঙ্গি। এখানে দেখছি আরেকটা খুব সুন্দর মূর্তি করা আছে, যেখানটায় শিব পার্বতী, গণেশ আর কার্তিককে নিয়ে কৈলাসে বিরাজমান। এখানে আরেকটা সুন্দর মূর্তি আছে, যেখানে শিব পার্বতীর কাছে ভিক্ষা চাইছিলেন, সেরকম একটা কাহিনী তুলে ধরা হয়েছে। কাহিনীটা আমার এখন সঠিক ঠিক মনে পড়ছে না, তো এই ধরনের কোনো একটা কাহিনী আছে, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার পাশেই দেখতে পাচ্ছি শিব যে অর্ধনারীশ্বর, মানে শিবের অর্ধেকটা শিব আর অর্ধেকটা পার্বতী, তো সেটাই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার এই সাইডে আছে শিবের পঞ্চমুখী একটা রুদ্র রূপ। তো সব মিলিয়ে এই মন্দিরটা এত সুন্দর লাগছে, মানে আমার বলার ভাষা নেই যে করিমপুরের বুকে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। তো আমি এখন পেয়ে গিয়েছি এই মন্দিরেরই একজন সদস্যকে, নাম জগন্নাথ বিশ্বাস। তো কাকুর কাছে একটু জানতে চাইবো যে এই যে এত সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছে করিমপুরের বুকে, তো সেটা সম্বন্ধে একটু জানান যে কতদিন লেগেছে এই মন্দিরটা তৈরি করতে, বা এই মন্দিরের তৈরি করার পিছনে ভাবনাটা কি ছিল সেটা একটু জানান। আমাদের এই মন্দিরের দীর্ঘ 4 বছর আগে, গত 4 বছর আগে পরিকল্পনা করা হয়, এবং এই পরিকল্পনা মাফিক আমাদের প্রায় 3 বছর লেগে গেল এই দোতলার মন্দিরটা কমপ্লিট করতে, এবং আগামী আরও 3 বছর লাগবে দোতলার ছাদে মহাভারত, ওখানে যুক্ত বৃন্দাবন, এই সবগুলা কমপ্লিট করতে। ও মানে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, আরেকটা ফ্লোর হবে? এখনো আরেকটা ফ্লোর হবে। ও সেখানে মহাভারতের কাহিনী তুলে ধরা হবে? মহাভারতের কাহিনী কুরুক্ষেত্র। আচ্ছা। আর ওখানে যুক্ত বৃন্দাবন হবে। আচ্ছা। নানা রকম পরিকল্পনা আরও আছে। আচ্ছা আচ্ছা। আমাদের এখানকার যে এই ওয়ালের যেসব মূর্তি, তার শিল্পী আমার সামনে। ও এটা শিল্পী? খুব সুন্দর হয়েছে। তো আপনার যে এত সুন্দর একটা শিল্প ভাবনা বা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তো আপনার কিছু বক্তব্য বলুন। ফাইবার কাস্টিং এর তৈরি। ফাইবার কাস্টিং। ওয়ালে যত মূর্তি আছে সব ফাইবার কাস্টিং এর। প্রথমে মাটি দিয়ে দেওয়ার করার পরে মূর্তিগুলো তৈরি করা হয়, তারপরে ডাই বানিয়ে সেখানে ফাইবার ঢেলে এই মূর্তিগুলা তৈরি করা হয়। জিতেন সরকার আছেন, বহরমপুরে বাড়ি, উনি যত সিমেন্টের কাজ এইগুলা জিতেন সরকার করেন, ওনার নেতৃত্বে হয়। আমাদের লোকাল আরো লেবার থাকে, আর এনার সাথেও আমাদের লোকাল কিছু ছেলে আছে, উনি হাসখালি থেকে এখানে থাকেন, এখানে খাওয়া দাওয়া, উপরে থাকা, সব এখানে। তো খুব সুন্দর হয়েছে দাদা, মানে বলার নেই যে করিমপুরের বুকে এত সুন্দর একটা মন্দির হয়েছে, এটা মানে আমি ভাষা হারিয়ে ফেলছি যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে আমাদের করিমপুরের বুকে। তো উপরটা আমরা কবে দেখতে পাবো, যে কতদিন লাগবে? আরো 3 বছর? আচ্ছা। আচ্ছা, আর ওটা বছর 2 লাগবে। আর নিচের ফ্লোরটা কি ফাঁকাই থাকবে? ওটা ফাঁকা থাকবে, ওখানে তো অনুষ্ঠান হয়। হ্যাঁ, নামযজ্ঞ অনুষ্ঠান হয়, তারপরে লোকনাথের মেলা হয়, এইসব অনুষ্ঠানগুলো হয়। আর এই যে রাসের মেলা, অন্য সব জায়গাতে রাস ডুবে গিয়ে কার্তিক পুজো হয়ে কার্তিক পুজোরও বিসর্জন হয়ে গিয়েছে, আমাদের করিমপুরে এখনো রাস চলছে। তো এই রাসটা আর কতদিন চলবে? আগামী রবিবার হয়ে আমাদের মেলা শেষ। আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ। তো তোমাদেরকে তো এই মূর্তিটা দেখিয়েছিলাম, এটার কাহিনীটা আমি সঠিক জানি না। তো এখানে যখন শিল্পীকেই পেয়ে গিয়েছি, স্বয়ং শিল্পীর কাছ থেকে জেনে নেব যে এই মূর্তিটার সম্বন্ধে কোন কাহিনীটা তুলে ধরা হয়েছে। এটা সতীদাহ দক্ষ রাজার দরবারে যখন যজ্ঞ হয়েছিল, যখন আমাদের ভোলানাথকে নিমন্ত্রণ করেনি, না করার কারণে যখন সতী জানতে পারার কারণে তখন দক্ষ রাজার কাছে আসার পরে অপমানিত হয়, যখন স্বামীর কথাবার্তা বলাতে অপমানিত করার পরে তখন উনি স্বয়ং ঝাঁপ দিয়েছিলেন আগুনে। সেই সতীদাহ কোথায়? সতীদাহটা এটা। আচ্ছা, এটা সতীদাহ থিমটা তৈরি করা এটা। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখলে আর জানতে পারলে যে এই মন্দিরটা কত সুন্দর হয়েছে। করিমপুরবাসী হিসাবে আমার তো বিশাল গর্ব ফিল হচ্ছে। করিমপুরে যারা আছে তারা তো অবশ্যই এসেছে, আর করিমপুরে যারা বাইরে আছো তারাও চাইলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করতে পারো। এবছর তো হয়ে গেল, সামনের বছর রাসের সময় তোমরা আসতে পারো, তাহলে এই এত বড় একটা রাস উৎসব সেটাও দেখতে পাবে, তার সঙ্গে এই মন্দিরটাও তোমরা ঘুরে দেখতে পাবে। তো চলো এবার মন্দির থেকে বেরোনো যাক, আর দেখাবো তোমাদেরকে
এই বাইরে পুরো রাস মেলাটা ঘুরে দেখাবো। রাসে আরও অনেক থিম হয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বেরাচ্ছি এবার মন্দির থেকে। আমার যে কি এক্সাইটমেন্ট ফিল হচ্ছে সেটা আর মানে বলে প্রকাশ করার মতন না। যে করিমপুরের বুকে এত সুন্দর একটা মন্দির হয়েছে, এত বড় মন্দির হয়েছে, খুবই ভালো লাগছে। এটা জেনে আরও ভালো লাগছে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। তো এটাই যথেষ্ট নয়, এরপরে আরও অনেকটা হবে মন্দিরটা, এখনও অনেক কাহিনী তুলে ধরা হবে। তো 2-3 বছর 4 বছর পরে মন্দিরের আমরা পুরো একটা লুক দেখতে পাবো। তো তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা সেটা জানিও। তো চলো এবার রাসমেলাটা ঘুরে দেখি। দেখো পিছনে দেখতেই পাচ্ছ অন্ধকারও হয়ে গিয়েছে। তো এই পুরো রাসমেলাটা এবার তোমাদেরকে ঘুরে দেখাবো আর নিজেও দেখবো। তো চলো দেখতে থাকো। চলে এসেছি জমালয়ের সামনে। তো জীবন্ত অবস্থায় যে কোনোদিন জমালয়ে ঢুকতে পারবো সেটা ভাবিনি। তো এই করিমপুর রাসের দৌলতে সেই জমালয়ে ঢুকতে পারছি জীবন্ত অবস্থায়। তো চলো জমালয়ে কি আছে সেটা দেখাই। জমালয়ে ঢুকে একদম দেখতে পাচ্ছি মাঝখানে সামনেখানে যমরাজ বিরাজমান। জমালয় যমের আদালত, মানুষের আদালতে আমরা যে যেমন অপরাধ করি জাজ সাহেব আমাদেরকে সেই রূপ শাস্তি দেন। জীবিত অবস্থায় আমরা মানুষ হিসেবে অনেক অপরাধমূলক কাজ করি, আবার অনেক ভালো কাজও করে থাকি। আমরা যে যেমন কাজ করি সেটা ঈশ্বরের খাতায় লিপিবদ্ধ হয় এবং মৃত্যুর পর জমালয়ে আমাদের সেইভাবেই বিচার হয়। তাই আস্তে আস্তে জমালয়ের ভেতরে প্রবেশ করুন, যমরাজের বিচার ব্যবস্থা দেখুন এবং অন্যদের দেখতে সাহায্য করুন। তো শুনতে পেলে এখানে যমের বিচার ব্যবস্থা তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। যমরাজের বিচার ব্যবস্থা দেখুন এবং অন্যদের দেখতে। তো এই জমালয়ে এসে একটা খুব ভালো জিনিস দেখলাম। এই দাদা তার নিজের ছেলেকে বিভিন্ন জিনিস বলছে, যেখানে মিথ্যা কথা বলার ফল, চুরি করার ফল, এগুলো করলে যে কীরকম শাস্তি হতে পারে, তো সেটা বলছে। তো এইটা দেখে খুব ভালো লাগলো যে এখানে একটা খুব ভালো শিক্ষার ব্যবস্থা আছে। তো আপনি যে আপনার বাচ্চাকে এত সুন্দর একটা শিক্ষা দিলেন, তো সেই বিষয়ে একটু কিছু বলুন। ব্যাপার হচ্ছে আমি একজন শিক্ষক এবং শিক্ষক হিসাবে বাচ্চাদের শিক্ষা দেওয়াই আমার কাজ। আজকে 20 বছর যাবৎ আমি এই শিক্ষাদানের সঙ্গে যুক্ত আছি। আমার নিজের সন্তান যাতে কোনো অপরাধমূলক কাজ না করে, সেজন্য তাকে আমি যতটা পারছি আমার পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো এবার বেরোচ্ছি এই জমালয় থেকে। এই জমালয় কিন্তু শুধু দেখার জন্য না, যে মানুষ এখন নানা অপরাধমূলক কাজ করে ফেলে, তো সেগুলো হলে কী ধরনের শাস্তি হতে পারে সেগুলোই তুলে ধরা হয়েছে। তো সেটার থেকেও কিছুটা শিক্ষা নেওয়া উচিত মানুষের। আর দেখে খুব ভালো লাগলো একজন বাবা তার সন্তানকে কত সুন্দর শিক্ষা দিল যে এই ধরনের অপরাধমূলক কাজ যেন না করা হয়, সেটা খুব সুন্দরভাবে শিক্ষা দিল এই জমালয়ের এই থিমটার থেকে। তো চলো এবার আরও অনেক কিছু আছে এই রাসমেলায়, সেগুলো তোমাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখি। এখানে দেখছি নরসিংহদেবের খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে। চারপাশে রয়েছে আরও অনেক ভগবানের মূর্তি, প্লাস আরও অনেক পৌরাণিক কাহিনী নিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে গণেশের মস্তক ছেদনের কাহিনীটা। তার পাশে রয়েছে হরগৌরী, এখানে রয়েছে ছিন্নমস্তা মা কালী, তার পাশে রয়েছে দক্ষিণা কালী, তার পাশে রয়েছে কালরাত্রি কালী। এখানে দেখছি ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা খুব সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণের জন্মের পরে যমুনা পাড়ে যে কাহিনীটা সেটা তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ ছোটবেলায় যেভাবে দুগ্ধপান করতেন গরুর থেকে, সে কাহিনীটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে তুলে ধরা হয়েছে বকাসুর বধের কাহিনীটা। শ্রীকৃষ্ণ মাখন চুরি করতো সেই কাহিনীটা এইখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণের কালিয়া দমন কাহিনীটাও তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে তুলে ধরা হয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর কাহিনী। এখানে লেখা আছে কাজী উদ্ধার, তো এই কাহিনীটা আমার সঠিক জানা নেই। আর তার পাশে তুলে ধরা হয়েছে মহাপ্রভু পাশের একটা পুকুরকে কাজে লাগিয়ে এখানে মাছ ধরা কাহিনী তুলে ধরা হয়েছে। তো জালে নাকি ডলফিন উঠেছে, পাবো কি অবস্থা। আর এই পুকুরের ওই পাশে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানিকতলার মহাশ্মশান। তো এই শ্মশানেও অনেকগুলো থিম করা হয়েছে। তো চলো এবার সেই শ্মশানের দিকে যাওয়া যাক। এই শ্মশানে দেখছি এখানে সতীদাহ প্রথাটা
খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে বয়স্ক মানুষদের সঙ্গে ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া হতো, তারপরে তারা মারা গেলে যে সতী হিসাবে তাদেরকে সেই চিতার সঙ্গে জ্বালিয়ে দেওয়া হতো, সেই কাহিনীটাই খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। মেয়েটির করুণ আর্তনাদ যাতে কেউ না শুনতে পান তার জন্য তখনকার নোংরা সমাজ ঢাকঢোল খোল করতাল জোরে জোরে বাজাতেন। এখানে তো দেখলে সতীদাহ প্রথাটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর উল্টো দিকে এখানে দেখছি রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর মূর্তি বানানো আছে, যারা দোলনার উপরে বসে আছে। আর তার সঙ্গে এখানে আরো অনেক কাহিনী তুলে ধরা হয়েছে এই টোটাল রাস প্রাঙ্গণ জুড়ে। এখানে ছোটবেলাকার বিভিন্ন খেলাধুলা যেমন টায়ার চালানো, টিপ্পি বা মার্বেল খেলা, সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে সাপ খেলা, বাদুড় খেলা দেখানো হয়, সেইগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার একটা প্রচলিত খেলা কিতকিত, সেই খেলাটা খেলছে অনেকে মিলে, সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে বাচ্চাটা ঘুড়ি উড়াচ্ছে, সেরকম একটা মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানে সবাই পার্কে ঘুরছে, এরকম একটা মূর্তি তৈরি করা হয়েছে, গোল্ডেন পার্ক নাম দেওয়া হয়েছে। তো এখানে দেখছি 4 জন ঘুরে বেড়াচ্ছে। গোল্ডেন পার্কে একজন আরেকজনকে প্রপোজ করছে, সেরকম একটা মূর্তি বানানো হয়েছে। এখানে মালি ফুল গাছে জল দিচ্ছে। এখানে আরো 2টো কাপল বানানো হয়েছে, এরা সেলফি তুলছে, ওইখানে আরেকজনকে প্রপোজ করছে। এই গোল্ডেন পার্কের উল্টো দিকে এখানে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কানা ভূত। এই ভূতটা ছোটবেলাতেও দেখতাম যে করতো, এর মাথাটা ঘুরতো, খুব ভয় লাগতো এই ভূতটা দেখে। তো এখন হাস্যকর লাগছে। জঙ্গলের ভিতরে মাথা চারা দিয়ে আছে এই কানা ভূত। এখানে আরো অনেক কটা কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে ভূতের একটা বার্থডে হচ্ছে, সেরকম মূর্তি তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ভূতের বাবার জন্মদিন পালন। আর এখানে করা হয়েছে একটা ভোলেনাথ মন্দির, শিবলিঙ্গ, তারপর তার সামনে নন্দী মহারাজ, এখানে শিবের আরেকটা মূর্তি। আর এখানে সব ঋষি মনীষী বা সাধুরা বসে যজ্ঞ করছে, সেরকম একটা মূর্তি বানানো রয়েছে। আর এখানে গাছ কাটার বিরুদ্ধে একটা সুন্দর মেসেজ দেওয়া হয়েছে, যে গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ কাটবেন না। এখানে দেখছি একটা জঙ্গলের কাহিনী তুলে ধরা হয়েছে। জঙ্গলের মধ্যে বাঘ, সিংহ সবাই আছে, হরিণ আছে। তো সেই কাহিনীটা তোমরা দেখো, বেশ ভালোই লাগছে। এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখছি জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে, হরিণ রয়েছে, এই সামনে আরেকটা বাঘ রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। আর ওই 2টো হাতির পাল হেঁটে যাচ্ছে। এখানে বানানো হয়েছে 2টো শিয়াল। আর এখানে আদিবাসীদের জীবনযাপন কিরকম হয় সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মূর্তি দেখা পালা প্রায় শেষ, তো শেষের দিকে চলে এসেছি। এখানে দেখছি আরেকটা মূর্তি করা আছে, বাচ্চাদের মোবাইল থেকে বিরত রাখুন। আর তার পাশে একটা রাক্ষসী করা হয়েছে, যে একটা বাচ্চাকে ধরে রয়েছে। এই দেখে যদি বাচ্চারা একটু ভয় পেয়ে শুধরায়, আর বাবা মারাও তাদের বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করে, তাহলে সমাজটা অনেক উন্নতি হবে। আর এখানে দেখছি কয়েকটা সাপ বানানো হয়েছে। এখানে একটা সাপ, এখানে একটা সাপ বেজিতে সাপ ধরছে। তো এই মূর্তিগুলো কেমন লাগলো, এই করিমপুরের রাসের মেলার এই টোটাল আয়োজন তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টে। আর এরপরে মেলার আরো অনেক বাকি আছে, মেলার দোকানপাট কি কি আছে আর মেলায় কি কি রাইড এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। এই দিক দিয়ে প্রথমেই দেখছি কাঠের দোকান বসেছে, আলনা, খাট, টেবিল, চেয়ার, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে পরপর বসেছে সব কামারের দোকান, মানে হাতা খুন্তি থেকে শুরু করে কাঁচি, দা এইসব পাওয়া যাচ্ছে, যেগুলো সব লোহার তৈরি, সেগুলো বেশিরভাগ পাওয়া যাচ্ছে। মোটামুটি 10খানা এরকম লোহার দোকান বসেছে এখানটায়। আর তার পাশেই দেখতে পাচ্ছি এখানে একটা আইসক্রিমের স্টল বসেছে। ওইখানে কাঠের সিংহাসন বিক্রি হচ্ছে। এখানে আরো কিছু খেলনার দোকান বসেছে নিচে। এখানে কানের দুলের দোকান বসেছে। মেলায় রয়েছে বেলুন ফাটানোর দোকান, পাঁশকুড়া চপের দোকান। আর এখানে দেখছি প্রচুর বাদামের দোকান বসেছে। এইদিকে ভিতরেও দেখছি অনেক দোকান বসেছে। তো চলো সেদিকে একটু যাই। প্রচুর দোকান বসেছে এখানে, মাটির দোকান, তারপরে ছবি বিক্রি হচ্ছে, আর অনেক খেলনা টেলনার দোকান। তারপরে এইদিকে আরো অনেক পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই চত্বরে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। নমস্কার, নাট্টা মানিকপুর শ্মশান লোকনাথ চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় ও উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারেও আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব পালন করতে চলেছি। 32 বছর পার করে 33 বছরে পদার্পণ করেছে আমাদের এই রাসমেলা। এই চত্বরটায় বিশেষ করে মাটির ছোট ছোট মূর্তি বা পাথরের মূর্তি আর রবারের মূর্তি আর ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র সেগুলো পাওয়া যাচ্ছে এই চত্বরটায়। তো চলো এবার অন্যান্য দিকে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখানে ভুট্টার খই, বিভিন্ন খই এইসব পাওয়া যাচ্ছে। তার পাশে আছে জিলাপির দোকান। এখানে একটা মাটির দোকান বসেছে, খুব সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে এখানটায়। এখানটায় ছোট ছোট নৌকা, বিভিন্ন পাখি, কাচের তৈরি আর হচ্ছে ফুলদানি বিক্রি হচ্ছে। পাশেই রয়েছে ফাড়ের পুতুলের দোকান আর এখানে শঙ্খ, শাখা এসব পাওয়া যাচ্ছে। এখানে পাশাপাশি দুটো ঘুগনির দোকান বসেছে। তার উল্টো দিকে রয়েছে দিল্লির লাড্ডু বা ক্যান্ডির দোকান আর এখানে রয়েছে আবার একটা জিলাপির দোকান, তার সঙ্গে আরো অনেক কিছু মিষ্টি, নামকিন এসব পাওয়া যাচ্ছে। এখানে বসেছে একটা তান্দুরি শপের তান্দুরি চায়ের দোকান। এখানে দেখছি আরো অনেকগুলো দোকান বসেছে। তো এই চত্বরে মোটামুটি সে হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা হয়, সেই ধরনের দোকান বসেছে। তো অনেক খেলনা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো চলো এক ঝলকে দেখিয়ে দিই যে এই চত্বরে কি কি দোকান বসেছে, কি কি পাওয়া যাচ্ছে এই এলাকায়। হরেক মাল মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আপনি যেটা হাতে দেখছেন এই দোকানগুলো কিন্তু দারুণ বলে, ও বৌদি ওখানে দাঁড়িয়ে কি দেখছেন, এখানে চলে আসুন, হরেক মাল 20 টাকা, এটা নেবেন 20 টাকা, ওটা নেবেন 20 টাকা। 30 টাকা, 30 টাকা, সব 30 টাকা, মাত্র 30 টাকা। টপ নিন 6 টাকা, কানের রিং নিন 6 টাকা, ঝুমকো রিং 6 টাকা, হেয়ার ব্যান্ড নেবেন 6 টাকা, সেট হেয়ার ব্যান্ড নিন 6 টাকা, মাথার গার্ডার নিন 6 টাকা, ফাইবারের হেয়ার ব্যান্ড নিন 6 টাকা। দেখুন পছন্দ হলে সংগ্রহ আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব না, তাই আমাদের দোকানে আসুন। তো এই হরেক মালের হরেক দোকান, হরেক রকম দোকান দেখছি এই মেলার মধ্যে। এখানেও এই চত্বরে দেখতে পাচ্ছ অনেক দোকান, একই ধরনের অনেক দোকান আছে, বাসন কোসন, খেলা জিনিসপত্র, পুতুল, এইসব ব্যাগ, অনেক রকম জিনিস আছে এই মেলায়। আর জানতে হলে একটি আসতে হবে আমাদের প্রিয়া স্টলে। প্রিয়া স্টলে প্রচুর বড় মেলা বসেছে, মোটামুটি 3-4টে গলির মধ্যে কম করে 100-150টা দোকান বসেছে এই মেলা প্রাঙ্গণে। তো সেটা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি এই মাঠের দিকে। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি খাওয়ার পট্টিতে। দেখতে পাচ্ছ এখানে পরপর প্রচুর ফুচকার দোকান, মোটামুটি 50-60টা ফুচকার দোকানই বসেছে এখানটায়। তার সঙ্গে আছে পাপড়ি চাট, আইসক্রিম, ঘুগনি, আরও অনেক কিছু। ওই এলাকাটায় সব ফুচকা পাওয়া যাচ্ছিল আর এটা হচ্ছে ঘুগনি পট্টি, পরপর পরপর সব ঘুগনির দোকান। মুখরোচক খাবার মানেই বিশ্বজিতের স্পেশাল নিরামিষ ঘুগনি। কেনাকাটা, খাওয়া দাওয়া ছাড়াও এখানে প্রচুর রাইড এসছে, দেখতে পাচ্ছ নাগরদোলা আছে, আরও ডিস্কো আছে, বাচ্চাদের জন্য প্রচুর রাইড আছে। তো এখানে কি কি রাইড আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলকে। দেখো প্রচুর রাইড এসছে এই মেলা প্রাঙ্গণে। বাচ্চাদের জন্য এসছে ছোট গাড়ি, যেটা চড়ে তারা আনন্দ উপভোগ করতে পারবে। তার সঙ্গে আছে এই বাচ্চাদের লাফানোর জন্য বেলুন, এইটা তোমার দেখেই ভয় লাগে, বিশাল স্পিডে ঘোরে এই রাইডটা। তার পাশেই আছে নাগরদোলা, বাচ্চাদের লাফানোর জন্য এরকম এসছে, বিশাল লাফাচ্ছে বাচ্চাগুলো, দেখতেই পাচ্ছ।
তার সঙ্গে এসছে এই ঘোড়ার জিনিসটা, মানে ঘোড়া আছে আবার ঘুরছে, ঘোড়ার ঘোড়া। এটা দেখলে আমার শোলে সিনেমার কথা মনে পড়ে। শোলে সিনেমায় এখানে দেখছো নাগরদোলা আছে, বিশাল হাইট এই নাগরদোলাটা। বাচ্চাদের জন্য এখানে বোটিং এরও ব্যবস্থা করা হয়েছে। এখানে এসেছে ডিস্কো। এই ডিস্কো দেখলে তো আমার ভয় লাগে। আমি শুধু চড়ার মধ্যে মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছি অনেকবারই। এখানে আছে বাচ্চাদের আরেকটা রাইড, আর তার সঙ্গে আছে এই ড্রাগন টয় ট্রেন। সব মিলিয়ে মেলাটা বিশাল জমজমাট হয়েছে। এরকমই হয় এখানকার মেলা। তো এবার মনে হচ্ছে যে আরও কিছুটা বড় হয়েছে। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, তখন এখানে পুতুল নাচ হয়েছিল, সেই সময় সেটা দেখতে এসেছিলাম। মেলাটা এরকমই বড় হয়। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এই মেলায়। তাও তো এখন ভিড় অনেকটাই কম। এখন মোটামুটি করিমপুরের আশেপাশের থেকে সব মানুষ আসছে। মেলার প্রথম কয়েকদিন কিন্তু প্রচুর ভিড় থাকে এই মেলায়। তো মেলার এই এলাকার থেকে এবার বেরোচ্ছি। এখনো মেলা শেষ হয়নি, মেলাটা এত বড়। এখানে দেখতে পাচ্ছ আরো অনেক দোকান আছে। এখানে পরপর সব মিষ্টি জাতীয় জিনিস, জিলাপি, নিমকি, আর এর উল্টো দিকে রয়েছে বাদাম পট্টি। এখানে 60 দিয়ে সব পরপর বাদামের দোকান। আর এদিকে দেখতে পাচ্ছি চপ টপের দোকান বসেছে কয়েকটা। আর মেলা মানে তো পাপড় থাকবেই। তো এখানে হচ্ছে পাপড় ভাজার দোকান আছে। আর মেলায় সবচেয়ে বড় খাবারের স্টল বসেছে এখানে। এখানে এগরোল, চাউমিন, মোগলাই, আরো প্রচুর খাবার পাওয়া যাচ্ছে এখানটায়। মেলায় ঘুরছি ফিরছি আর তিনজনের সঙ্গে বারবার দেখা হচ্ছে। ঘুরছি ফিরছি আর শুধু এদের সঙ্গে দেখা হচ্ছে, আর এরা হাত নাড়াচ্ছে। কোথা থেকে এসছি? নাজিরপুর। কেমন লাগলো মেলা ঘুরে? আমাদের নদিয়া এবং সুন্দর আদর্শ চায় রয়েছেন বিশ্বনাথ দাস ও তো এবার আমারও মেলা ঘোরা কমপ্লিট। তো তোমরা দেখলে এই মেলাটা কিরকম হয়েছে, তো বলো এই মেলাটা দেখে তোমাদের কেমন লাগলো। কে কে এই মেলাটা দেখতে এসেছিলে সেটাও বলো। তো দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে। তো চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।